শাফিন, দেশের খাস জমির বেশিরভাগই বেদখল এবং সঠিক পরিসংখ্যান নেই এই জমির পরিমাণ কত, যার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। রাজস্ব হারানোর পাশাপাশি যারা ন্যায্য অধিকার তারা বঞ্চিত হচ্ছেন এই জমি থেকে। আমার 2-3 জেল খাটিয়েছে, আমি আমার কবরস্থানটা পর্যন্ত দিতে দেয় না, তখন আমাকে অনেক কষ্ট করে দিন কাটাইতে হয়। একটি কুচক্রী মহল বিভিন্নভাবে জাল কাগজ তৈরি করে তার মাধ্যমেই তারা এগুলো জবরদস্তি করে আছে। একজন কৃষি আবাদ করতেছে জমি, আরেকজন মানে কাগজ ধরে দেওয়া বলতেছে এই জমিটা আমাকে ছেড়ে দাও, আমার নামে কাগজ। বিপুল পরিমাণ সম্পত্তি যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যথাযথভাবে উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায়, এটি কিন্তু খুব ভালো একটি ফল হয়ে উঠতে পারে। আমরা চেষ্টা করছি যে কোন জায়গায় কোন খাস জমিকে আমরা কোনভাবে ব্যবহার করলে সর্বোচ্চটুকু আমরা পাবো। জেলা প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিয়েছে। একটা ইতিমধ্যে আইন প্রণয়নের ব্যবস্থা করেছি এবং আইন তৈরি হচ্ছে যাতে এটা একটা অত্যন্ত স্ট্রিক্টলি বন্ধ করা যেতে পারে। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত, তবে শুরুতেই খাস জমির প্রসঙ্গ। শাফিন, দেশের মোট আয়তন কত সেটি সবারই জানা, কিন্তু কেউ কি বলতে পারবেন যে এর মধ্যে কত পরিমাণ জমি বেদখল আছে? একটি হিসাবে দেখা গিয়েছে যে দেশে খাস জমির পরিমাণ 50 লাখ একরের বেশি, যার বেশিরভাগটাই সরকারের দখলে নেই। ভূমি বিশেষজ্ঞরা এটি বলছেন, অথচ দেশে অনেক মানুষ রয়েছেন উদ্বাস্তু ভূমিহীন। তাদের জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। এই যে জমিগুলো, খাস জমিগুলো বেদখল হয়ে আছে বা যেগুলোর হিসেব নেই, মূলত বেদখল হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে জমিগুলোর হিসেব একসাথে সরকারের কোনো দপ্তরে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন টেলিভিশনের চেষ্টা করে বা খোঁজ নিয়ে আসলে তেমনটা পাওয়া যায়নি। এর ফলে যারা বঞ্চিত রয়েছেন অর্থাৎ ভূমিহীন রয়েছেন তারা একটা সুযোগ থেকে, একটা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং শাফিন, এ নিয়ে আমাদের কাছে কিন্তু একটি প্রতিবেদন রয়েছে যেটি তৈরি করেছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা একটু দেখে আসবো সেটি। চারটা 5টা কেস কর দিয়া আমার 2-3 জেল খাটিয়েছে, আমি মেঘ কতটা ঘনীভূত হলে বৃষ্টি ঝরে, কত পানিতে মন ভরে সমুদ্রের। আমি আর বর্তমানে কত কষ্ট করতেছি, দেখা যায় এই বাড়িটা করছে, এই বাড়িটা কোনো নামাইতেছে, আমার কবরস্থানটা পর্যন্ত দিতে দেয় না, তখন আমাকে অনেক কষ্ট করে দিন কাটাইতে হয়। প্রতিদিন এখানকার উনুনে আগুন জ্বলে না, সাক্ষাৎ হয় না ভাত আর মাছের। নোনা জলের জীবনে মিঠা পানি যেন পরম আরাধ্য। 3 যুগ আগে বুড়ো গোরাঙ্গের বুক চিরে জেগে ওঠা এই ভূখণ্ড বাসযোগ্য করে এই ভূমিহীন মানুষরা। নাম হয় তার চর বাংলা। তবে সেটি বেশি দিন বাসের যোগ্য ছিল না। দখলদারের অত্যাচারে তীর হারায় খেটে খাওয়া মানুষ। এখন তো দেখা যায় যে বাড়ি ঘর একালে নাই, আর ওই সময়টায় বাড়ি আসলে কাইতের মাথায় মাথায়, ঘর আসলে কাইতের মাথায় মাথায়। আমারে জেলে ভরিয়ে, আমার স্বামীরে জেলে ভরিয়ে থুইয়া আমার বাড়ি ঘর যা কিছু আসিল আমার একটা সংসারের সম্পূর্ণ লুটতরাজ করে নিয়ে গেছে। 5-7 বার জেল খাটছি, আমার বাবা জেল খাটছে। কৃষি জমি হ্যাঁ মনে করেন আমরা ধান ফলাই, ওরা ইয়ে ধান কাটতে লই যায়। দাঁত তামাইতে আমার হালাই দিতে মাইরে চলাইতে মোকাবিলে কথা। হের মধ্যে কিনে আমি এখন তামাইতে আমি খাইতে, আমার গাছের ফল পাকড়া হারা খায়, আমার গাছ গাছালি কাটতে কুটতে হারা লইয়ে যায়। পটুয়াখালীর সবচেয়ে বেশি বেদখল হয়েছে এই গলাচিপার চর বাংলায়। এখানকার ভূমিহীনদের অভিযোগ শুধু একজনই দখল করে আছে 100 একরেরও বেশি জমি। তবে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের তথ্য বলছে এখন পর্যন্ত
এখানকার দিয়ারা জরিপই শেষ হয়নি, তাহলে দখল করলো কিভাবে? কি কে দেয় না, কি কে দেয় হ্যাঁ জানে অফিস। আমরা গেলে মিথ্যা মামলা দিয়ে দেয়, একজনের পর 5টা-7টা মামলা দিয়ে দেবে। কারণ মামলা জমিদার নেই, আমরা গরিব মানুষ টাকা। এই নামগুলো লেখা আছে। এই সিরাজ খাঁর নেতৃত্বেই চর বাংলায় ভূমিহীনরা শুরু করে লড়াই। মিথ্যা মামলা, সরকারি দপ্তরের মন করা জরিপের অভিযোগ তুলে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে দ্বারস্থ হন আদালতের। জেলেগুনি বাইরে দিয়ে এরা বই জমিন খাইতে আছে, তখন আমি হাইকোর্টে কেস করতে গেছি। ভূমিদস্যুরা এরা আবার টাকা দিয়ে হ্যাঁ ভুয়ো নামও সঠিক করে যায়। ভূমি অফিসের 8 নং রেজিস্টারের 1 নম্বর খতিয়ানভুক্ত সকল জমি খাস, অথচ যুগের পর যুগ পার হয়ে গেলেও এমন অনেক চর খতিয়ানভুক্তই হয়নি। তাতে দখলদারদের বিরুদ্ধে আইনি লড়াইয়েও পেরে ওঠে না ভূমিহীনরা। হয়ে পড়ে আবাসিন যাযাবর, জলে ভাসা পদ্ম যেমন। থাকতারি না আর কোনো কায়দা নাই, 4বার বাড়ি ভাঙছি, 4বার ভাঙছে। এবার সরমন্তার কাছে আমার জায়গা জোগাড় নাই। আমরা অভিযোগ জানাই দেরি নেই, জানাই হইবে কি একটা আছে যার হে দল করে লই যায়। তারা বলে কি আমরা কাগজ করছি, সেটা বলে তারা নিয়ে যায়, আমরা সেই প্রকৃত জমিটা আমরা পাই না। নদী পেরিয়ে গন্তব্য তীরে কাঁচা ঘরের পরিবর্তে দেখা মিলল পাকা ঘরের, তবে জীবনের গল্প রইল একই। পায়রা নদীর উপকূলে কৃষিজমি ভরাট করে উঠেছে নতুন নতুন স্থাপনা। স্থানীয় বাসিন্দা ওয়াদুদ খাঁ থেকে জানতে চাই, খাস জমিতে স্থাপনা করছে কারা? খাস জমিতে পেরাই বিল্ডিং কইলাম যে টাকা আছে বিল্ডিং করবি, বুঝলি হ্যাঁ খাস জমিতে ভাই আর বিল্ডিং করে হেলাইতেছে, এটা আর গরম আছে। সরকারি জমি রক্ষার দায়িত্ব যাদের, তাদেরকে দপ্তরে দপ্তরে খুঁজেও দেখা মিলল না। দপ্তর যেন পরিত্যক্ত বাড়ি। জানা গেল মনের মর্জিতে কর্তা আসেন কার্যালয়ে। এই জায়গায় থাকেন না, কেউ থাকে না। আর উপরে আছে একটা রুম, ওই চল গিয়া মানে ওই রুমটা মানে 2 টাইস মিস করে রাখছে, এই বসে। তথ্য বলছে পটুয়াখালী অঞ্চলের আরএস জরিপের কোনো মোজাই সমাপ্ত হয়নি। শুধু বরগুনা কিংবা পটুয়াখালী নয়, বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই রয়েছে এমন চিত্র। শুধু বরিশাল বিভাগেই রয়েছে 1.5 লাখ একর খাস জমি। বরগুনার আমতলী পৌরসভার এই জায়গা দেখে বোঝার উপায় নেই একসময় এখানে ছিল পায়রা নদী। সময়ের পরিক্রমায় যেখানে জেগেছে চর, হয়েছে বসত ভিটা, আর গত 10 বছরের ব্যবধানে অস্থায়ী বাড়ি হয়েছে বড় দালান। দক্ষিণ থেকে এবার যেতে চাই উত্তর জনপদে। এই মাটি রাজকীয়। দোর্দণ্ড প্রতাপ আর শাসন শোষণের সমীকরণ এখানকার প্রতিটি ধূলিকণায়। এই মাটির কোষ জুড়ে রাজা বাদশাদের স্মৃতিচিহ্ন। ইংরেজ শাসন, পাক শোষণ আর দেশ স্বাধীনের পর অর্পিত সম্পত্তিতে রয়েছে দখলের অলিখিত প্রতিযোগিতা। ইতিহাসের অন্দরমহলের উত্তর জানালায় কান পাতলেই এই কাছারি ঘরে শোনা যায় এই মাটির শেষ জমিদার ধীরেন্দ্রকান্ত রায়ের কণ্ঠস্বর। সময় গড়িয়েছে বহুদূর, হারিয়েছে রাজত্ব, জৌলুসের আঙ্গিনায় এখন মৌনতার মোড়ক। এই গল্প পুরোটা জানতে হলে মুখ দেখতে হবে অতীতের আয়নায়। 1800 শতকে নির্মিত কাছারি ঘর থেকে 2 কদম সামনে বাড়ালেই দৃষ্টি জুড়ে ধরা দেয় বিশাল পুকুর, যেখানে কাছারি ঘরের নীরবতা অনুপস্থিত। গায়ের দস্যি ছেলের দলের কাছে রাজার পুকুর যেন জলকেলির জ্বলন্ত উদাহরণ। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই যেন রাবীন্দ্রিক ছোট গল্পের মতো, শেষ হয়েও হলো না শেষ। বাড়ি রেখে ভারতে পাড়ি জমান বংশের শেষ অংশীদার প্রতিভাবালা চৌধুরানী। তাতে লাওয়ারিশ হিসেবে 1 নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে সরকার, কিন্তু তার আগেই
কয়েক দফা দখল হওয়া এই সম্পত্তির হিসাব গড়ায় উচ্চ আদালতে। জমিদারের অনেক সম্পত্তি একটি কুচক্রী মহল বিভিন্নভাবে জাল কাগজ তৈরি করে তার মাধ্যমেই তারা এগুলো জবরদস্তি করে আছে। দেশের উত্তর জনপদের খাস জমির আরেক বড় উৎস ভারতের সঙ্গে বিনিময় হওয়া 111টি ছিটমহল। বাংলাদেশ পায় 17,258 একর জমি। এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার এই দাসিয়ার ছড়ায় জমির পরিমাণ 1,642 একর, যার মধ্যে 128 একরই খাস জমি। তবে প্রভাবশালীদের দ্বারা এসব জমি দখলের পাইতারার আশঙ্কা করছেন বাংলাদেশের স্থায়ী হওয়া এখানকার বাসিন্দারা। জমি হারার বেদনায় প্রতিনিয়ত আমাদের অন্তরের চোখের পানিগুলো পড়ছে। এবার কিছু মহল সেই জমিগুলোকে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য পায়তারা চলছে। একজন কৃষি আবাদ করতেছে জমি, আরেকজন মানে কাগজ ধরে দেওয়া বলতেছে এই জমিটা আমাকে ছেড়ে দাও, আমার নামে কাগজ। রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি খাস জমি রয়েছে কুড়িগ্রাম জেলায়। তাতে এই জেলায় যেন প্রতিযোগিতা চলে সরকারি জমি দখলের। জেলায় প্রায় 55,000 একর খাস জমি নিয়ে চলছে দখলদার ও সরকারের মধ্যে আইনি লড়াই। রংপুর বিভাগের 1,62,000 একর খাস কৃষি জমির মধ্যে দ্বিতীয় বড় উৎস রংপুর জেলা। এখানে কৃষি উৎপাদন উপযোগী খাস জমি আছে 28,000 একর। তবে জেলা প্রশাসক বলছেন এই জমি নিয়ে চলছে বড় পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের এবারে উৎপাদন বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি যে কোন জায়গায় কোন খাস জমিকে আমরা কোনভাবে ব্যবহার করলে সর্বোচ্চটুকু আমরা পাব। জমি উদ্ধারের উদাহরণও আছে দেশ জুড়ে। বেদখলের 21 বছর পর পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে প্রায় 22 একর খাস জমি। লালখুঁটির সীমানা বেষ্টিত এসব জমিতে শোভা পাচ্ছে একটি কুড়ি ও 2টি পাতার নয়নাভিরাম চা বাগান। এবার সরজমিন থেকে জানাচ্ছেন এই অনুসন্ধানের সঙ্গী মোকাররম হোসাইন। ইতিহাসের পাতার উপরে আদর্শিক কাজ রাখলে মোটা দাগে যে বিষয়টি ধরা পড়ে সেটি হলো এই জায়গাটি ইতিহাসে দুর্গনগর হিসেবে পরিচিত ছিল এবং এখানকার শাসক ছিলেন পৃথ্বীরাজ, এবং তিনি এই 25 বর্গ কিলোমিটার এলাকার অধিবাসীদের জন্য এই উপমহাদেশের বিভিন্ন দেশে অবাধে বাণিজ্য করার সুযোগ দিতেন। তার শাসন অবসানের পরে এই জমিগুলো স্থানীয়দের হাতে চলে যায়। তারপরে কয়েক হাত বদল হয়ে সেটি চলে আসে স্বাধীনতার পরে ভূমিহীনদের হাতে, এবং ভূমিহীনরা তাদের বন্দোবস্ত থাকা জমিগুলো স্থানীয় একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে বিক্রি করে দেয়। তার 2 দশক পরে স্থানীয় প্রশাসন সেটি উদ্ধার করে 1 নম্বর খাস খতিয়ানভুক্ত হিসেবে এটির নাম নির্ধারণ করে। বিপুল পরিমাণ সম্পত্তি যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যথাযথভাবে উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায়, এটি কিন্তু খুব ভালো একটি ফল হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যেটি দেখছি যে এটি রাষ্ট্রের দখলে তো নেই, এবং একই সাথে এটি অনেকাংশে পতিত অনুর্বর অবস্থায় পড়ে আছে। শুধু রংপুর কিংবা বরিশাল নয়, সারা দেশের নথিপত্র বলছে প্রতিটি জেলাতেই রয়েছে খাস জমি, যার সমষ্টি 39 লাখ একরেরও বেশি, যেখানে সবচেয়ে বেশি 21,24,000 একর চট্টগ্রাম বিভাগে। তবে এসব হিসাবের বাইরেও রয়েছে অসংখ্য জমি। ভূমি বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা 50 লাখ একরের কাছাকাছি। এই অবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। এটার একটা সামগ্রিক ফলাফল কি? সামগ্রিক ফলাফল হচ্ছে যে ক্রমাগত আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। ভূমিহীনদের মতামত এবং সকল স্তরের নাগরিকদের মতামত দেওয়ার একটা অধিকার আছে। সেই মতামতগুলো মানে অন্তর্ভুক্ত করে এই আইনটা প্রণয়ন করা খুবই জরুরি। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ লাগবে এবং সরকারকে এখানে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অথচ সরকারি কোনো দপ্তরেই একসাথে নেই সারা দেশের খাস জমির সঠিক পরিসংখ্যান। স্বাধীনতার পর শতভাগ শেষ হয়নি কোনো জরিপ। এমন বাস্তবতায় কি ভাবছে সরকারের উচ্চমহল? এই 2012 সাল থেকেই আমরা ডিজিটাল জরিপের উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, মূলত আর্থিক এবং আমাদের জনবলের সীমাবদ্ধতা। এই কারণে আমরা এটা শেষ করতে পারিনি। 180 দিনের একটা কর্মসূচি নিয়েছে এবং এই 180 দিনের কর্মসূচির ভিতর কিন্তু খাস জমি উদ্ধার এর একটা পয়েন্ট রয়েছে এবং এটা আমরা জেলা প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিয়েছি। একটা ইতিমধ্যে আইন
প্রণয়নের ব্যবস্থা করেছি এবং আইন তৈরি হচ্ছে যাতে এটা একটা অত্যন্ত স্ট্রিক্টলি বন্ধ করা যেতে পারে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে জড়ানোর পর বিশ্বব্যাপী আমদানি জটিলতায় খাদ্য সরবরাহের যে ঘাটতি দেখা গিয়েছে সেটি সমাধানে নানান দেশ নানানভাবে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের সরকার প্রধানও এই সমস্যা সমাধানে 1 ইঞ্চি জমিও ফেলে না রাখার ব্যাপারে নানান সময়ে বক্তৃতায় অনুশাসন দিয়েছেন। তবে সেই অনুশাসন বাস্তবায়নে সরকারের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় যে লাখ লাখ খাস জমি পতিত রয়েছে কৃষি জমি, সেখানে কৃষির চাষাবাদ করা গেলে একদিকে যেমন খাদ্য ঘাটতি পূরণ হতো, একই সঙ্গে কৃষি বাণিজ্যিকীকরণের যে একটি ধারণা সেটিও নতুন রূপে উদাহরণ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারত। তবে এসব সম্ভাবনা বাস্তবায়নের জন্য শুরুতে চিহ্নিত করতে হবে দখলদারদের আইনি কূটকৌশল, সংশোধন করতে হবে খাস জমি বন্দোবস্ত নীতিমালা, ভূমিহীনদের অধিকার সচেতন করার পাশাপাশি মাঠ পর্যায়ে ভূমি জরিপ জনবলকে দক্ষ করা বেশি প্রয়োজন। তাতেই ন্যায্য অধিকার পাবে ভূমিহীন মানুষ আর কমবে সমাজে বৈষম্য। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন নরেন্দ্র মোদী। তবে প্রথমবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ম্লান হয়ে গেছে ব্র্যান্ড মোদীর দাপট। বিশ্লেষকরা বলছেন, অপ্রত্যাশিত পুনরুত্থানের মাধ্যমে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি শক্তি নিয়ে পার্লামেন্টে ফেরা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের বাধার মুখে পড়তে হবে মোদীকে। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। মোদি আর তার কট্টর হিন্দু জাতীয়তাবাদী সরকারের দাপটে গেল 1 দশকে মুছতে বসেছিল স্বাধীন ভারতে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা গান্ধী পরিবারের রাজনৈতিক অবস্থান। তাই 18তম লোকসভা নির্বাচন ছিল কংগ্রেসের অস্তিত্ব রক্ষার পরীক্ষা। শেষ পর্যন্ত জয় ধরা না দিলেও সহযোগীদের সঙ্গে নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন কাকে বলে দেখিয়ে দিয়েছে দলটি। টানা তৃতীয় মেয়াদে বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য নিয়ে এবারের ভোটযাত্রা শুরু হলেও বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন ভেঙে দিয়েছে ভারতের ভোটাররা। ভীষণ দাপুটে টানা 10 বছর শাসনের পর এবারই প্রথম পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটের ওপর নির্ভর করেই ক্ষমতায় থাকতে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। लगा कि एक मोदी जी को एक झटका लग गया और जो महसूस होता है कि जो लोग मार्केट में हम लोग महसूस कर रहे हैं कि शायद उनके कार्यकर्ता कुछ ओवर कॉन्फिडेंस में आ गए, जिसकी वजह से कुछ बहुत सारी सीटें जो है कम हो गई। देश में थोड़ा बढ़ता हुआ महंगाई भी है, बेरोजगारी की स्थिति है, तो इन सभी कारणों से स्वाभाविक रूप से जनता थोड़ा परिवर्तन चाहा और उनको सत्ता तो दिया, लेकिन एक सशक्त प्रतिपक्ष के साथ में एनडीए को सत्ता में वापस लाया है। সবকটি বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে দিয়ে সহযোগীদের সঙ্গে নিয়ে দ্বিগুণের বেশি শক্তিতে পার্লামেন্টে কংগ্রেসের প্রত্যাবর্তন চমকে দিয়েছে ক্ষমতাসীনদের। বিজেপির ফ্যাসিবাদী শাসন রুখে দেওয়ার অঙ্গীকার জানিয়েছে 28 দলীয় বিরোধী জোটের নেতৃত্বে থাকা কংগ্রেস। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government. গেল বছর প্রতিষ্ঠিত ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে দলগত, মতাদর্শগত আর ব্যক্তিত্বের দ্বন্দ্ব আছে ঠিকই, কিন্তু মোদির একচেটিয়া আধিপত্য থেকে ভারতের গণতন্ত্র আর পার্লামেন্ট এবং তার কট্টর জাতীয়তাবাদে কোণঠাসা সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম ও দলিতদের রক্ষার লক্ষ্যে একজোট তারা। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টের 1 দশকের আধিপত্য খর্ব হওয়ায় এবার শাসনের ধরন বদলাতে হতে পারে 73 বছর বয়সী এ নেতাকে, না হলে পার্লামেন্টে বিরোধীদের বাধার মুখে পড়তে হবে তাকে। Clearly, it has dented the Modi brand to some degree, and it really comes down to, I think, 2 factors. There's the economic side and there's the political side. The party's Hindutva or Hindu nationalist ideology didn't resonate throughout the country. I think the party's messaging on the economy, this narrative, that India is the world's fastest growing major economy, that didn't really resonate in a country where you have high levels of youth unemployment, high levels of inequality, inflationary pressures. Headline inflation is low, but food price inflation remains relatively high. বিশ্ব অর্থনীতিতে পঞ্চম শীর্ষ ভারতের বর্তমান বার্ষিক প্রবৃদ্ধি $3,41,000 কোটি, অথচ গেল এপ্রিলে দেশটিতে বেকারত্বের হার 8% ছাড়িয়ে যায়, যা 1 মাস আগেও ছিল 7.5% কম।
মেক ইন ইন্ডিয়া সহ বিভিন্ন কর্মসূচির অধীনে মোদী সরকার উৎপাদন বাড়াতে নানা ব্যবস্থা নিলেও বিশ্বব্যাংক বলছে বৈশ্বিক উৎপাদনে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের অংশীদারিত্ব 3%-ও কম, যেখানে জনসংখ্যায় ভারতের পরে থাকা প্রতিবেশী চীনের বৈশ্বিক উৎপাদন 24%। নুসহাত কামাল, এখন বিশ্ব। শাফিন, আগামীকাল তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী এবং এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পৌঁছাচ্ছেন। আজ সকাল 10টায় প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এবং বিমানটি ভারতের ভিভিআইপি এয়ারফোর্স স্টেশনে পৌঁছেছে আর সেটা দুপুর 12টা নাগাদ। এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন তার সফরকালীন যে আবাসস্থল সেখানে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই, সহকর্মী আজহার লিমনকে আমন্ত্রণ জানাচ্ছি। শাফিন, বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত এবং স্বাধীনতার সময় থেকেই নানান ধরনের নানা মাত্রিক সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। কাজেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারতে যান কিংবা ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসেন তখন প্রশ্ন আসে যে আসলে এবারে কী হচ্ছে। আমরা সে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু দেখে নিতে চাই যে এবারের সফরটি আসলে কত ছোট। বিশেষ করে গেল সেপ্টেম্বরে কিন্তু প্রধানমন্ত্রী ভারত গিয়েছিলেন এবং তারপর 9 মাসের মাথায় দেখলাম যে আবার প্রধানমন্ত্রী এই ভারতে গেলেন এবং এর মূল লক্ষ্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল শপথ নেবেন, সেই শপথ অনুষ্ঠানে যোগ দেবার জন্যই কিন্তু উনি মূলত গেছেন। তো আমরা একটু দেখি যে এবারের যে সফরটি সেটি আসলে খুবই ছোট্ট সফর। জানেন যে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিভিআইপি যেই ওদের এয়ার স্টেশন এয়ারফোর্সের যে বেস পালাম যে বেস সেখানে নেমেছেন এবং ঠিক এই মুহূর্তে প্রধানমন্ত্রী উনি যে সংক্ষিপ্ত একটা সফর করবেন তার জন্য যে সফরকালীন আবাস সেই হোটেলটিতেই অবস্থান করছেন। এর আগে কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এই তার সঙ্গে যে সফর সঙ্গী যে দলটি রয়েছে তাদেরকে স্বাগত জানিয়েছে এই দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। এবং আগামীকাল যেটি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে দেখব এই তথ্যচিত্রে, সেটি হলো যে একদম আজকে প্রধানমন্ত্রী যাচ্ছেন, কালকে মূলত সফরের মূল দিন বা মূল আনুষ্ঠানিকতা, পরশু দিনই কিন্তু ফিরবে। আমাদের কাছে যে তথ্য আছে যে সফর সূচিটি আছে, যাওয়া এবং আসা বাদ দিলে কিন্তু একদিনের সফর। আগামীকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও কিন্তু তৃতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী, তার যে শপথ অনুষ্ঠান সেখানে যোগ দেবেন এবং সেই শপথ অনুষ্ঠানে শুধু বাংলাদেশ নয়, সার্কভুক্ত অনেকগুলো দেশ এবং বাংলাদেশের বাইরে ভারতের এই সার্কের বাইরেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা সেখানে যোগদান করবেন। এবং আমরা একটা বিষয় রয়েছে যে আচ্ছা আমরা প্রধানমন্ত্রী সফরসূচি দেখছিলাম, একটু যদি জেনে নেই যে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদের চলন বলন সবকিছুর মধ্যেই রাজনৈতিক কলাকৌশল থাকে, কূটনীতি জড়িত থাকে, সবকিছু মিলে এই সফরগুলো হয়। যদি একটু বলতেন যে বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে কিছুটা হলেও চাপে রয়েছে, সেখানে আমরা IMF থেকে ঋণ করছি বা চীন থেকে ঋণ করছি, পাশাপাশি ভারতের বিভিন্ন প্রকল্প বাংলাদেশে চলমান রয়েছে এই মুহূর্তে। সেই প্রকল্প বা অর্থনৈতিক বিষয়গুলো ভারতের সাথে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যেই বাংলাদেশ যে অর্থনৈতিক রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে শাফিন, সেইখানে এই ভারত যে আমাদের একটা বড় কাউন্টার পার্ট অর্থাৎ প্রতিবেশী, সেইখানে কিন্তু ভারতের সঙ্গে নানান ধরনের সম্পর্ক রয়েছে। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশ এবং ভারতের সাথে যে বাণিজ্য সম্পর্কটা দেখতে চাই শাফিন, আপনি সেদিকেই হয়তো যাচ্ছিলেন। সেটি হলো যে আমরা দেখছি যে নানান ধরনের সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে। আমরা যদি কূটনৈতিক সম্পর্কের হিসাব ধরি যে এই দুইটি দেশের মধ্যে 52 বছরের একটি কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক যখন স্থাপিত হয় তখন বাণিজ্য কিংবা পিপল টু পিপল কানেকশন, যেটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কিন্তু জোরদার হয়। এবং আমরা দেখছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রতি বছরে প্রায় $16 বিলিয়ন একটা বাণিজ্য হয়, যেটি যদি এই বর্তমানের যে ডলারের হিসাব রয়েছে সেটিতে যদি আমরা কনভার্ট করি প্রায় 2 লক্ষ কোটি টাকার একটা বাণিজ্য আছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে বিষয়টি আছে সেখানে বড় একটি বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে $14 বিলিয়ন অর্থাৎ সিংহভাগ, এর মধ্যে প্রায় 1,80,000 কোটি টাকার বাণিজ্য ভারত করছে বাংলাদেশের বাজারে। কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের একটা বিশাল যে দেশ, একটা 200 কোটির বেশি জনসংখ্যা, যেখানে সেই বাজারটি কিন্তু ধরতে পারছে না।
কাজেই এই বন্ধুর সাথে বন্ধুর যে সম্পর্ক সেটি হবে সমান সমান, যেটি কূটনীতির ভাষায় বলা হয়। সেইখানে এই দুই প্রধানমন্ত্রীর এবারের যে সফরটি শাফিন আমরা দেখছি যে খুবই সংক্ষিপ্ত এবং আসলে একটা আনন্দমুখর বা আয়োজন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, তাদের একটা উপস্থিত থাকার একটা মোদির জন্য একটা বড় অর্জন। সেই জায়গায় এইখানে যে খুব বেশি আলোচনা হবে সেটি বলা যায় না। তবে দুই প্রধানমন্ত্রী যখন কথা বলেন, দুই প্রধানমন্ত্রী আগামীকালে একান্ত বৈঠকে মিলিত হবেন, তো দুই প্রধানমন্ত্রী যখন কথা বলেন তখন কিন্তু নিয়মের বাইরে তাদের যেহেতু দীর্ঘ একটা রাজনৈতিক সম্পর্ক রয়েছে, দুই নেতাই কিন্তু একই সঙ্গে তিনি নির্বাচিত হয়েছেন 3টা টার্ম, 3টা মেয়াদে কিন্তু তারা নির্বাচিত হয়েছেন, যে কারণে তাদের মধ্যে হয়তো আরও অনেক কিছু বিষয় চলে আসতে পারে, যেখানে নিশ্চয়ই এই দুই দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট অনেক কিছু বিষয় থাকবে। জানেন যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্কের দিক থেকে যখন অনেক সমীকরণ আছে, অনেক অর্জন আছে, বিরোধের দিক থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের বিরোধটা সবচেয়ে বেশি। বাংলাদেশ এবং ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদী রয়েছে, সেই নদীগুলো থেকে যে পানির হিস্সা সেইখানে কি হবে, সেই তিস্তা ইস্যু একটা বড় ব্যাপার। তো এইখানে হয়তো বড় কিছু আশা করা হবে না বা সেই ধরনের সফরসূচি নেই, কিন্তু আলোচনা যে হবে না সেই বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। শাফিন, লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার যে মতামতগুলো রয়েছে সেগুলো জানানোর জন্য। শাফিন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন এবং তিনি জানাচ্ছিলেন এই যে ভারতের প্রধানমন্ত্রী 3য় মেয়াদে শপথ নিবেন, সেই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী যোগ দিতে ইতোমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেই বিস্তারিত তার কাছ থেকে আমরা জানছিলাম। সংক্ষিপ্ত সফরের বিস্তারিত জানালেন আজহার লিমন। চট্টগ্রামে এবার কোরবানিতে 8,85,000 পশুর চাহিদা থাকলেও যোগান রয়েছে 8,52,000, ঘাটতি প্রায় 33,000 পশুর। চট্টগ্রামের হাটে বেচাকেনা শুরু না হলেও খামারে পশু বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ হাটের চেয়ে খামারে আগে পশু বিক্রি হয়ে যাচ্ছে। পশু বেচা বিক্রির খবর আরও জানতে চাই চট্টগ্রামের কাজিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে এই বছর এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছিলাম আপনাদের কাছ থেকে, যে হাটে বেচা বিক্রি পুরোদমে শুরু না হলেও খামারগুলো থেকে সরাসরি অনেকে পশু কিনছেন। খামারে এই পশু ক্রয় বিক্রয়ের পরিমাণ কীরকম হতে পারে এবং সেখান থেকে আসলে যে হাটে যাওয়ার বিষয়টি বা হাট বসার বিষয়টি সেটি কবে নাগাদ জমে উঠতে পারে বলে মনে হচ্ছে? শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে খামারগুলোতে এরই মধ্যে প্রায় কোনো খামারে 40 থেকে 70% পর্যন্ত বেচা বিক্রি শেষ হয়ে গিয়েছে এবং এই যে খামারগুলোতে বেচা বিক্রি শেষ হচ্ছে তার বেশিরভাগ খামারই কিন্তু নগরীর ভিতরে অবস্থিত, অর্থাৎ নগরের ভেতরে যে খামারগুলো রয়েছে সেগুলোতে বেচা বিক্রি কিন্তু প্রায় 70% শেষ হয়েছে। তার অন্যতম প্রধান কারণ নগরীতে যারা বসবাস করেন তাদের আর্থিক অবস্থা কিন্তু গ্রামে যারা থাকেন, মফস্বলে যারা থাকেন তাদের থেকে বেশ ভালো এবং যে কারণে তারা যে হাটের যে ঝামেলা সেটি এড়াতে তারা খামারে আসছেন এবং খামারে এসে পশু বেচাকেনা করছেন। এবং আপনাকে যদি গরুর দাম সম্পর্কে একটু বলতে চাই, আপনি এখন যেই সাদা গরুটি দেখছেন এই গরুটির ওজন এখানে বলা হচ্ছে, এই গরুটির ওজন রয়েছে প্রায় 650 কেজি এবং সেই 650 কেজি ওজনের একটি বলদ গরু, সেই বলদ গরুটির দাম চাওয়া হচ্ছে 6 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস, অর্থাৎ দরদাম করে হয়তো বা সেটা আরও কিছুটা কমতে পারে। এবং আরেক পাশের কিছু গরু আপনাকে দেখাতে চাই, যেই গরুগুলো আসলে 550 থেকে 580 কেজি ওজনের গরু এখানে রয়েছে। এখন আপনি যে গরুগুলো দেখতে পাচ্ছেন কিছুটা সাদা এবং গায়ে খয়েরি ছোপযুক্ত, এই গরুগুলোর ওজন 550 থেকে 580 কেজি পর্যন্ত এবং এই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 5 লাখ থেকে 5,80,000 টাকা এবং এই গরুগুলো মূলত ষাঁড় গরু। আপনাকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামে ষাঁড় গরুর চাহিদা কিন্তু ব্যাপক এবং যেই কারণে ষাঁড় গরুর কিন্তু বেচা বিক্রি বেশ ভালো হয় এবং ষাঁড় গরুর যেই দরদাম সেই দরদামের দিক থেকে কিন্তু ষাঁড় গরু অনেকটা এগিয়ে থাকে এবং খামারিরা যেটি বলছেন যে দাম এবার গেলবারের চেয়ে 20 থেকে 30% বেশি, কারণ গোখাদ্যের মূল্য বেড়েছে। আর হাটের যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে হাটের বেচাকেনা মূলত জমে ওঠে চট্টগ্রামে বেচা বিক্রি হয় শেষ 5 দিন, অর্থাৎ হাট এখনও বসেনি, হাট বসতে শুরু করবে আরও 2-4 দিন পর থেকে, কিন্তু মূল বেচাকেনাটা শুরু হবে ঈদের 3 থেকে 4-5 দিন আগে থেকে। শাফিন, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।
চট্টগ্রাম থেকে কোরবানির পশু বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এখন দুপুরে একটা বিরতি নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে উত্তরায় বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন পোশাক মালিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, জানতে চাই বাজেট নিয়ে পোশাক মালিকদের যেসব সংগঠন আছে তাদের প্রতিক্রিয়া কি? কিছুক্ষণ আগে যে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন, যৌথ সংবাদ সম্মেলন, সেটি শেষ হয়েছে এবং সেখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যে বাজেটে যে বিষয়গুলো রাখার কথা ছিল, যেসব দাবি ছিল পোশাক মালিকদের বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএম এর পক্ষ থেকে, সেই দাবিগুলোর কোনো ধরনের প্রতিফলন তারা পায়নি। এবং সবথেকে বড় যে দাবি ছিল তাদের, যে উৎসে কর 0.5% কমানোর বিষয়টা বলা হয়েছিল। এখন যেটি বহাল আছে 1%, সেখান থেকে 0.5% কমানোর ব্যাপারে তাদের একটি দাবি ছিল। সেই দাবিটি কিন্তু মানা হয়নি, ফলে তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী বাজেটটি একেবারে হয়নি। এবং এতে করে তাদের যে দাবি, যে এই উৎসে কর না কমানোর ফলে যেসব নতুন উদ্যোক্তা তৈরি হতো, যেসব ছোট মাঝারি যেসব পোশাক মালিকরা রয়েছে, পোশাক কারখানা রয়েছে, তারা যে যতটুকু সহযোগিতা পেত, তারা এগিয়ে যেতে পারতো যতটুকু, সেই জায়গাটি থেকে অনেকটা পিছিয়ে যাবে। অর্থাৎ যে রপ্তানির যে ধারাটি, সে ধারাতেও অনেকটা বাধাগ্রস্ত হতে পারে বলে এরকম একটি দাবি রয়েছে। এবং এর বাইরে যেসব নীতি সহায়তার কথা বলা হয়েছিল, কর ভ্যাট কমানোর কথা বলা হয়েছিল, সেসব বিষয়ে কোনো ধরনের প্রতিফলন তারা বাজেটে দেখতে পারেনি। এর ভিতরে বিশেষ করে যে অর্থনৈতিক অঞ্চলে যেসব মূল যন্ত্রাংশ এবং আমদানির ক্ষেত্রে যে 0.00% মানে কোনো রকম শুল্ক ছিল না, সেই জায়গাটিতে এখন কিন্তু নতুন করে আবারও 1% শুল্ক নির্ধারণ করা হয়েছে, যেটিকে তারা এই যে আমদানির পণ্য রপ্তানির ক্ষেত্রে, বহুমুখীর ক্ষেত্রে বাধা হিসেবে দেখছেন। এবং নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রেও কিন্তু অনেকটা বাধা বলে মনে করছেন। যেসব কারখানা ইতোমধ্যে কিন্তু বিভিন্ন নীতি সহায়তা না পাওয়ার ফলে কিন্তু যে বন্ধ হয়ে যাচ্ছে, সেই বন্ধ হওয়াটা কিন্তু আরও বাড়তে পারে। এর বাইরে যেসব নীতি সহায়তা কিন্তু চলতি অর্থ বছরের মাঝামাঝি সময়ে যে নগদ সহায়তা উঠিয়ে নেওয়া, কিছুটা কমিয়ে নেওয়া হয়েছিল, সেই কমিয়ে নেওয়ার ফলে কিন্তু যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটি পূরণ করার জন্য বাজেটে যে ধরনের চাহিদা ছিল বিজিএমইএ বা পোশাক মালিকদের পক্ষ থেকে, সেটিও কিন্তু প্রতিফলন হয়নি। সব মিলিয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএম এর পক্ষ থেকে বলা হয়েছে যে বাজেটে তাদের জন্য, মূলত রপ্তানিকারকদের জন্য তেমন কোনো কিছুই নাই। বাজেটে তাদের যে দাবি ছিল তার কোনো প্রতিফলন পায়নি তারা এখন পর্যন্ত। এটি ছিল আমার কাছে সবশেষ খবর। মুন্নাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে 2024-25 অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়া নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। আর এরই সঙ্গে আমাদের সময় হয়ে গেল একটি বিরতি নেয়ার। এই মুহূর্তে এখন দুপুরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। থেমে থেমে বৃষ্টি আবার তীব্র তাপপ্রবাহে দ্রুতই স্বাস্থ্যের অবনতি হয়ে মৃত্যুর মতো ঘটনাও বাড়ছে দিন দিন। এছাড়া রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় রয়েছে অপরিচ্ছন্নতা, জলাবদ্ধতার অভিযোগ। রাজধানীতে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন খাল আবর্জনার স্তূপে ভরে আছে, যে কারণে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। এই বিষয়ে আরও জানতে চাই, সহকর্মী মেহরিন অ্যানি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অ্যানি, জানাবেন যে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীর যে পরিমাণ, তার মধ্যে রাজধানীতে কত শতাংশ এবং রাজধানীর বাইরে কি পরিমাণ রয়েছে, আর রাজধানীর কোন কোন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বা মশার উপদ্রব বেশির অভিযোগ পাচ্ছেন?
শাফিন, আমি যদি আসলে ডেঙ্গুর আক্রমণের কথা বলি, যে আক্রান্তের যে সংখ্যার হার, সেটি যদি বলি যে ঢাকার বাইরেও কিন্তু এখন ডেঙ্গু আক্রান্তের যে সব রোগীরা আছে তাদের সংখ্যা অনেকটাই বেশি, এবং ঢাকার ভেতরেও কিন্তু রোগীদের যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের সংখ্যা অনেক কম নয়। আমি এখন আছি রাজধানী মুগদা হাসপাতালে, যেখানে আজকে ভর্তি আছে মোট 14 জন ডেঙ্গু রোগী, যেটি গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু বেড়েছে। যেহেতু আপনি জানেন যে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু টানা বৃষ্টি হয়েছিল রাজধানীতে, এবং সেই বৃষ্টির পরপরই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে। আমি সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ছিলাম, বাসাবো, মাদারটেক, মান্ডা সহ বিভিন্ন এলাকা দেখেছি, এবং যেসব এলাকাতে আসলে ডোবা নালা রয়েছে এবং খাল রয়েছে সেসব এলাকায় কিন্তু আশেপাশে যেসব বসত বাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে এবং স্কুলগুলোতেও কিন্তু মশার উৎপাত অনেকটাই বেশি। যেমন আমি যদি জিরানি খালের কথা বলি, সেখানেও কিন্তু সেই এলাকায় যে বাসাবো এবং মাদারটেক এলাকায় যে এলাকা দিয়ে আসলে এই খালটি গিয়েছে, এবং সেই খালের আশেপাশে কিন্তু রোগীদের সংখ্যা বেশি। এবং আমি মুগদা হাসপাতালে এসেও কিন্তু দেখতে পেয়েছি যে বাসাবো, মাদারটেক এসব এলাকার রোগী কিন্তু অনেক বেশি, এবং হাসপাতালের পরিচালক যেটি বলছেন যে এখানে ঢাকার ভেতরে এবং বাইরে সব ধরনের রোগী রয়েছে, এবং যারা একাধিকবার আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকটাই বেশি, আর ডেঙ্গুর ধরনও কিন্তু পাল্টাচ্ছে। তো শাফিন, এই ছিল আমার কাছে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিয়ে সর্বশেষ। অ্যানি, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মেহরিন অ্যানি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ডেঙ্গুর বিস্তারিত সবশেষ। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, কিছুক্ষণ পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। শাফিন, রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু মাসব্যাপী বৃক্ষ মেলা চলছে, এবং এই মেলায় নানান ফুল ও ফলের গাছ এসেছে, যেগুলো দেখতে দর্শনার্থী যারা আছেন তারা ভিড় করছেন। বিভিন্ন ফলদ গাছও রয়েছে, যা সংগ্রহে যারা বৃক্ষপ্রেমী রয়েছেন, অনুরাগী রয়েছেন, তারা ভিড় করছেন সেখানে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই, আমাদের সহকর্মী শারমিন পুতুল রয়েছেন সেখানে। শাফিন, আমরা এই যে প্রচণ্ড দাবদাহ চলছে দেশে, এবং এই বছর দেশের তাপমাত্রা অন্য অনেক বছরের তুলনায় বেশি ছিল, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গাছের কিন্তু কোনো বিকল্প নেই। আর আমার মনে হয় যে রাজধানীতে এমন একটি বৃক্ষ মেলা এমন সময় আয়োজন করা হয়েছে যার কারণে মানুষ আসলে বেশি আগ্রহী হচ্ছে যে নানান রকমের গাছ তারা যেমন অনেকেই চেনেন না সেটি চেনাবেন, তাদের যারা সন্তান আছে, পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে চেনাবেন, পাশাপাশি তারা গাছ কিনে আনবেন, গাছ লাগাবেন। এই যে গাছের প্রতি মানুষের বৃক্ষপ্রেম বেড়ে যাচ্ছে, এটা কিন্তু নিঃসন্দেহে একটি আনন্দের খবর। হ্যাঁ, ছাদ বাগানের জনপ্রিয়তা বাড়ছে, পাশাপাশি বারান্দায়ও দেখছি যে আমরা বৃক্ষরোপণের পরিমাণটা বাড়ছে। আসলে এই যে আগারগাঁওয়ে যে মেলাটি রয়েছে, এটি নিয়ে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জানিয়ে দিতে চেষ্টা করবো দর্শকদের। এখনকার মতো এখন দুপুরের আয়োজন শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।